আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি ভিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ভিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে আবার পুনরায় সাবমিট করতে বলেছে। এবং কি আরেকটি বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন দীর্ঘ 8 থেকে 9 মাস 10 মাস এবং কি 1 বছর ধরে অপেক্ষা করেও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। তো এক ভাই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, সে বিএফএস গ্লোবাল কল সেন্টার কল দিয়েছিল। তো সে কিন্তু অনেকেই প্রশ্নগুলো করছে, তো এই প্রশ্নগুলো সবারই, তো এই জন্যই আমি ওই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো। তো ওইখানে ভাই কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে, তো আসলে কিন্তু তারা কিন্তু কোনো রকম অ্যান্সার দিতে পারতেছে না। একটাই কারণ কি, যে দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষা করতেছে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা, কিন্তু তারা কোনো রকম একই কথা বারবার বলতেছে, এই মাসে আগামী মাসে এরকম কথা বলতে বলতে এই পর্যন্ত আসছে। তো ওই কল রেকর্ডটাও শোনাবো। তবে আমি আজকে খুবই হতাশ। তো আজকে এক ভাই ভিসা ভুক্তভোগী ভাই যে একটা কান্না আবেগে, যে আসলে এতটা কান্না করতেছে, আসলে পুরুষ মানুষ কিন্তু সহজে কান্না করে না। তবে আসলে এই ভাইটি কতটা কষ্টে যে কান্না করছে, আসলে এই ভয়েসটা আপনারা শুনুন, তারপর বিস্তারিত আমি এটা বলতেছি। ভাই আপনার কাছে একটু কইলাম আর কি, দুঃখটা কার কাছে কমু, কোয়ারও তো জায়গা নেই ভাই। আল্লাহর কাছে তো ফাজক তো নামাজ পেরা কম কই না ভাই, আল্লাহ ডাক শুনে না ভাই। নিঃস্ব হয়ে গেলাম ভাই, নিঃস্ব হয়ে গেলাম। কেন ইটালির নাম নিছিলাম ভাই, আল্লাহ আল্লাহ এই শাস্তি দিতেছে ভাই, দোয়া করেন আমার জন্য। আসলে ভাইয়ের কান্নাটা শুনলেন, আসলে এইগুলো আমি কি বলবো, তো নিজেরাই চোখ দিয়ে পানি বের হয়েছে যে এই ভয়েসটা শোনার পর। তো উনি ভয়েসটা দেওয়ার পর আসলেই ওনার যে অবস্থানটা দেখেন, একটা পুরুষ মানুষ, আমি বলেছিলাম যে সহজে কান্না করে না। তো সবাই একটা স্বপ্ন দেখে যে ভালো একটা রাষ্ট্রে যাবে। তো এখানে অনেক আছে ভুক্তভোগীরা ভালো একটা অবস্থানে ছিল। আপনার কুয়েতের মতো রাষ্ট্র, কুয়েতে কিন্তু সবাই যাইতে পারে না। কুয়েতেও কিন্তু অনেক টাকা লাগে, এখন হয়তো 10 থেকে 12 লাখ টাকা লাগে কুয়েতেও যাইতে। তো ওই জায়গায় ভালো একটা অবস্থানে ছিল। দেখেন 2023 সালে যেই মানুষগুলো আসছে তখন কিন্তু মেন পাসপোর্টটা জমা নিত। এখন তো যারা জমা দিতেছে নতুন স্ক্যান কপি জমা নিতেছে, জাস্ট ওই পাসপোর্টের ফটোকপিটা জমা নিতেছে। তখন কিন্তু মেন পাসপোর্টগুলো জমা নিয়ে আজকে 1.5 বছর ধরে 2 বছর ধরে অপেক্ষা করে এখন রিজেক্ট হইতেছে। এবং কি এখন সঠিকও আপডেটটা পাইতেছে না যে তার মাধ্যমকে টাকা দিছে 10 থেকে 12 লাখ 13 লাখ 14 লাখ টাকা দিয়ে রাখছে, কিন্তু এখন আপডেটের অপেক্ষায় আছে। আসলে আদৌ কি সে ভিসা পাবে নাকি রিজেক্ট হবে, এটা কিন্তু এখনও জানতে পারতেছে না। তবে এই যে আপনাদেরকে সুখবর বলি, দুঃখবর বলি, এই যে ভিসা পাইতেছে ওই রকমটাও না। যদি প্রতিদিন 300 নিষ্পত্তি দেয়, এটা কি হয়? এই যে নতুন 2025 সালে নতুন আবারও ফুলুচি ক্লিক ডে এসে পড়ছে 5 তারিখ 7 তারিখ এবং কি 12 তারিখে, এই যে আগামী 12 তারিখেও একটা আছে এগ্রিকালচারের ক্লিক ডে। তো এই যে ক্লিক ডে আইসা পড়লো 2025 সালের, এরাও তো আবেদনের জন্য অপেক্ষা করবে। এই যে 2024 সালের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, তারাও কিন্তু অপেক্ষা করতেছে, তারাও কিন্তু জমা দিবে। তো এই যে এত মানুষ আগেরগুলা ক্লিয়ার করতেছে না। তো এখানে বিএফএস গ্লোবাল বলেন, অ্যাম্বাসি বলেন বা পেফুত্তরা বলেন, সকল যে এই যে কার্যকলাপ, এইগুলাতে সবারই কিন্তু দোষ আছে। তবে আমরা যারা ভুক্তভোগী, এই যে যার মাধ্যম দিয়ে আবেদনগুলো করা হয়েছে ইতালি থেকে, এরাও কিন্তু সবচেয়ে বড় প্রতারক, এরাই সবচেয়ে লাফাঙ্গা, এরাই সবচেয়ে দালাল, এরাই সবচেয়ে বড় ক্ষতি করছে। এরা যদি অতিরিক্ত মাত্রায় যদি ফেক কাগজ না জমা দিত, এরকমভাবে ভোগান্তির শিকার হইতো না। এবং কি অনেকে আছে যে টাকা পয়সা নিয়ে 10 থেকে 12 লাখ 13 লাখ টাকা 14 লাখ টাকা নিয়ে তারা কোনো আলিজ্য রাখে নাই। আপনি 14 লাখ টাকা দিয়েছেন, আপনার টাকা দেখেন ইতালিতে যাইতে গেলে সরকারিভাবে ওরকমভাবে খরচ লাগে না, জাস্ট আবেদনের জন্য একটা ফি লাগে। আর আপনার তো দিয়ে রাখছেন 12 থেকে 13 লাখ 14 লাখ টাকা দিয়ে রাখছেন। কেন দিয়েছেন জানেন? আপনার আলিজ্যটা ঠিক রাখবে, আপনার নামে বাসা থাকবে ইতালিতে। কয়জনের বাসা রাখছে? যে কজনের আলোচ্য ঠিক রাখছে তারাই একমাত্র ইতালি যাইতে পারবে, এছাড়া একজনও যাইতে পারবে না। যার মালিক ঠিক নেই, আলোচ্য ঠিক নেই, তারা কিন্তু যাইতে পারবে না। তো এই যে যারা লাফাঙ্গা কুলাঙ্গার, এই যে দরবেশগুলা, এইগুলা যে এই যে মানুষের ক্ষতিগুলা করছে, এটা কি আল্লাহ দেখে না? অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখি, কারো টাকা খেয়ে কেউ বড় হইতে পারে না। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, যে রাজনীতিবিদ যে সালমান এফ রহমান, ওনার কিন্তু কোটি কোটি টাকা। উনি যদি রাজনীতিক ওই জায়গায় যদি না ঢুকতো,
ওনার টাকা দিয়ে যদি মানুষকে সেবা করতে হবে যতটুকু, ওনার একটা সম্মান থাকতো। ওনার কিন্তু শেষ পরিণতি অবস্থা ভয়াবহ, কারণ কি উনি কিন্তু লাস্টে দেখছেন যে সদরঘাটে নৌকার ভেতরে তাকে পাওয়া যায়। তো এইটা আসলে এইগুলা দেখে আমাদের কিন্তু শিক্ষা অর্জন করা উচিত আমি মনে করি। তো আসলে এই যে এই ক্যাটাগরি যারা আছেন, তো তারা আসলেই ভালো হয়ে যান। তো আপনারা মানুষের ক্ষতি করে এটা কখনোই বড় হইতে পারবেন না। তবে এর মধ্যে অনেকের ভিসা হইতেছে, তা যেই মাধ্যমগুলোর ভিসা হইতেছে তাদেরকে আমি স্যালুট জানাই এবং কি তাদের সম্মান করি, তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে। কারণ এই যে যারা এখন ভিসা পাইতেছে তাদের মাধ্যমগুলা আলেজ্য ঠিক রাখছে, মালিক ঠিক রাখছে যে আপনি 10 থেকে 12 লাখ টাকা দিয়েছেন, 7 লাখ টাকা দিয়েছেন বা 4 লাখ টাকা দিয়েছেন, আপনার টাকাটা খরচ করে রাখছে। হ্যাঁ, আমার কথা হলো কি যে ইতালিতে যাইতে হয় মাধ্যম ধরে, মাধ্যম ছাড়া কিন্তু ইতালি যাইতে পারে না। তবে আপনি যার মাধ্যম দিয়ে যাইতেছেন আপনার জন্য খরচ করতে হবে। আপনাকে যদি এই বাংলাদেশ থেকে ইতালি নিতে হয় আপনার জন্য কিছু খরচ করতে হবে, আপনার নামে আলোচ্য রাখতে হবে। এখন আপনি 12 লাখ টাকা দিয়েছেন, 12 লাখ টাকা দিয়ে সে আরও 50 জনের কাছে থেকে 12 লাখ টাকা করে নিয়ে সে বড় লোক, কোটি কোটি টাকা হয়েছে, ওই কোটি কোটি টাকা দিয়ে ইতালিতে বড় বিজনেস শুরু করলো। বড় বিজনেস তার সম্পূর্ণ হইল, কিন্তু 1 বছর পর অপেক্ষা করার পর আপনার মূল টাকা দিয়ে দিল। এখানে আপনার মূল টাকা পেয়ে খুশি হওয়ার কিছু নাই, আপনার সময় লস, আপনি যে ভবিষ্যতে কি করবেন এটার জন্য আপনার কিন্তু একটা বড় একটা ক্ষতির সম্মুখীন হইতেছেন। এবং কি এই যে দীর্ঘদিন অপেক্ষা করার ফলে আপনি কিন্তু বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়েছেন। তো এইগুলো আসলেই যারা করতেছে তারা ওই যে আপনাদেরকে ওয়াদা দিছে যে তোমার ভিসা না হলে তুমি 12 লাখ দিছো, 12 লাখই তোমার ফেরত। এখন সে তো আছে যে এরকমভাবে আমি মানুষের কাছ থেকে ফেক কাগজ দিয়ে আমি টাকাগুলো নিই এবং 50 জনের কাছে নিই, আমি বড় ব্যবসা প্রতিষ্ঠান করি, তারপর ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে লাভ হইব ওই টাকাতে আমি সবাই করে দিব। আমি তো বিষয়ে কাজ করবো না, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি দিয়েছি। এইরকম কিছু লাফাঙ্গা কুলাঙ্গার দালালগুলো আছে, তারা এই যে বাঙালিদেরকে ক্ষতি করছে। তবে এর মধ্যে সবচেয়ে ভালো লোক যেগুলো আছে সেগুলারই ভিসা হইতেছে, এমন না যে ভিসা হইতেছে না। আপনি কেন ভিসা পাইবেন না? আমার কথা হলো কি যে আপনিও তো ইতালির জন্য জমা দিয়েছেন, আপনি অবশ্যই ভিসা পাবেন একমাত্র আলেজ্য ঠিক থাকলে। তো আপনার আলেজ্য ঠিক রাখে নাই, আপনি ভিসা পাবেন না, এইটাই স্বাভাবিক। তো আসলেই এগুলার নামে কি বলবো, নিজেরও মাঝে মাঝে এতটা খারাপ লাগে যে আসলেই তোর যদি লাভ করতে মন চায় তুই তার কাছে বল যে আমি তোমাকে নিমু লিগ্যালভাবে, আমি 5 লাখ টাকা তোমার কাছে লাভ করবো, আমার 10 লাখ টাকা বাড়াই দাও, এরকমটা বল। সে যদি যায় সে গেল, এরকমটা বললেও তো অনেকে যাইতো। তারপর উপকার করে টাকা নে, যদি উপকার করে টাকা নেস সেও তোর জন্য দোয়া করবে, তুই যদি 5 লাখ বেশিও নাস। তো এইগুলো আসলে আপনাদের সামনে অনেক সময় অনেক কথা বলি, আসলেই এই মানুষগুলোকে আমি দেখতে পারি না। তবে যারা এই এখন ভিসা হইতেছে তবে তাদের তো আমি অবশ্যই ভালোবাসি। তো আজকে আর বেশি কিছু বলবো না। তো হতাশাজনক আসলে এটা, আমি এরকম শত শত মানুষ কান্না করতেছে এখন, কারণ কি ইতালিতে তো আর যে 2 লাখ 3 লাখ টাকার ব্যাপার না, এখানে 10 থেকে 14 লাখ 15 লাখ টাকার ব্যাপার। তো অনেকে এরকমভাবে টাকা পয়সা আনছে ঋণগ্রস্ত, মানে বিভিন্ন সুদের উপরে টাকা আনছে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা আনছে। তো এই টাকা পয়সা এখন দীর্ঘ 1.5 বছর পর 2 বছর পর এসে যদি রিজেক্ট হয় বা এখনও সমাধান না পায়, তখন তাদের মন মানসিকতা, তখন আপনারা যারা ঋণগ্রস্ত আছেন তারাই একমাত্র বুঝবেন। হ্যাঁ, যারা আছে এখানে সবাই কিন্তু মধ্যবিত্ত, এর মধ্যে আছে যে কিছু স্বাভাবিক আছে, তো তাদের ওইটা বোঝে না। কিন্তু যারা ঋণগ্রস্তভাবে 13 থেকে 14 লাখ টাকাই সুদের উপরে টাকা নিয়েছে, তো তাদের যে মনের অবস্থা, তো এটা আসলেই তারাই বুঝবে এবং কি তাদের প্রতিবেশী তারাই বুঝবে। তো এটাই বলবো। তো আজকে 10ই ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল 11টি, মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল 58টি, মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল 19টি এবং কি মোট ভিসার সংখ্যা ছিল 25টি। এর মধ্যে ফ্যামিলি বিষয় হয়েছে 9টি, এগ্রিকালচার বিষয় হয়েছে 7টি, স্পন্সর বিষয় হয়েছে 5টি, ডোমেস্টিক বিষয় একটাও হয় নাই, ট্যুরিস্ট বিষয় 2টি, বিজনেস বিষয় 1টি, স্টুডেন্ট বিষয় 1টি। তো আরেকটি বিষয় বলে রাখি যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন, তো আপনাদেরকে বলে রাখি অনেক দিন ধরে আপনারাও কিন্তু অপেক্ষা করতেছেন, তো এই জন্য কল সেন্টারে কল দেওয়া হয়েছে, ওই কল রেকর্ডটা শুনবেন। তবে আজকে যারা সৌদি মানে প্রবাসী যারা আসলো, তো তাদের কিন্তু আজকে একটা আন্দোলন ছিল। তো ওইখানে কিন্তু 6 জন প্রতিনিধিকে ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করার জন্য অনুমতি দিয়েছে, তো তারা কিন্তু দেখা করছে। তো আসলেই এখানে কথা হলো কি যে আপনারা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইউটিউব
ইউটিউবে মানে দৌড়াদৌড়ি করেন, আপনাদের এই পর্যন্তই। কিন্তু তারা তো মাঠে বা রাজপথে নেমে তারা কিন্তু এই যে তাদের স্বার্থ হাসিল করলো। তো আসলে এরকমটাই যদি সবাই একত্রিত হয়ে, আসলে আপনারা তো চোর না ডাকাত না, আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা বাংলাদেশের জন্য ভালো একটা কিছু বয়ে আনবেন, এবং কি রেমিটেন্স যে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো আপনারা ইতালিতে যান বা যে কোনো রাষ্ট্রে যান, আপনারা কিন্তু বাংলাদেশের জন্য উপকার, হ্যাঁ, আপনাদের দিয়ে যে আপনাদের প্রতিবেশী সবাই, আমরা কিন্তু সবাই উপকৃত হব। তো এইটাই বলবো যে আমরা যদি সবাই যদি এটা পরিকল্পিতভাবে সুন্দরভাবে এটাকে ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আমরা যদি ডক্টর ইউনূসের হস্তক্ষেপ কামনা করি সুন্দরভাবে, তো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। তো আসলে আপনারাও ঠিকমতো করতেছে না, আমিও কিন্তু সেই 2023 সালের থেকেই শুরু করছি, এবং কি 22শে এপ্রিল, তারপর 9ই সেপ্টেম্বর, তারপর 9ই জুনে, তো এরকমভাবে করতে করতে আপনাদের সাথে আন্দোলন, মানববন্ধন অনেক কিছুই করছি। তো আসলে এখন আমার নিজের পক্ষ আমার কাছে এতটা ভালো লাগে না, এজন্য আমি তারপরেও আপনাদেরকে উৎসাহ আপনারা যদি করেন আমি আপনাদের পাশে আছি। তবে এটাই বলবো, আগের মতো ওরকমটা নাই, কারণ কি নিজের কাছেও খারাপ লাগে, আসলে অনেকে অনেক কথা শুনতে হয়, এই জন্য ওরকম কোনো রকম উদ্যোগ নিতে চাই না। তো আপনাদের কথাই বলবো যে আপনারা নিজেরাই নিজের একটা সিদ্ধান্ত নেবেন কিভাবে করলে ভালো হবে। তো এটাই বলবো। তো আজকে ওই যে অ্যাপয়েন্টমেন্টের কল দেওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য, তো ওই কল রেকর্ডটা শুনুন। দয়া করে অপেক্ষা করুন এবং ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি মিসাইল উদ্দেশ্যে কল করার জন্য। আব্দুল্লাহ বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের এখানে ইতালি ওয়ার্ক ভিসার জন্য মানে ইমেল করেছিলাম মে মাসের 19 তারিখে। আমি অটো রিপ্লাইও পেয়েছি, কিন্তু এবং তারপর আপনাদের নাফি টাওয়ারে গিয়েও 4-5 বার আমি গেছি। তারা বলছে যে হ্যাঁ আপনার ইমেলটা পেয়েছি, প্রক্রিয়াধীন আছে, কিন্তু আমি এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পেলাম না। এখন কি আদৌ কি অ্যাপয়েন্টমেন্ট পাবো না আদৌ অ্যাপয়েন্টমেন্ট পাবো না, একটু বিষয়টা ক্লিয়ার করে যদি বলতেন। বুঝতে পারছি বিষয়টি। সেক্ষেত্রে আপনি মূলত অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ। ওকে স্যার, সেক্ষেত্রে মূলত বিষয়টি হচ্ছে বর্তমানে আমাদের লাস্ট আপডেট অনুযায়ী এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার সকল কার্যক্রমই সাসপেন্ড আকারে রয়েছে। সেক্ষেত্রে স্যার আপনাকে এই মুহূর্তে ক্যান্ডি সময় নিয়ে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আর কত মাস অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করবে? একটা মানুষের তো ধৈর্য সীমা আছে। 14 মাস প্রায় অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা বসে আছি। আপনাদের ফোন দিলেই বলেন খালি যে এই ধৈর্য ধরুন, তোতা পাখির মতো একই কথা। আর তো সহ্যের একটা সীমা থাকে। মানুষ তো কাজ কাম ফেলে বাইরে থেকে এসে বসে আছে। আমরা 14 মাসের একটা জায়গায় তো কাজে ছিলাম নাকি? আমাদের তো ফ্যামিলি তো আছে, মানে কেরিয়ার তো আছে। এটা একটা সময় একটা মানুষের একটা নুনস্তা চেক করতে এত বছর সময় লাগে না। গত সপ্তাহে ফোন দিছি, তাও বলেন যে আপনাদের এই সাসপেন্ডেড আছে। আর কত মাস লাগবে, একটু কতদিন লাগতে পারে একটু বলতে পারেন কাইন্ডলি এরকমের? নো স্যার, দুঃখিত বিষয়টির জন্য। আমাদের এখান থেকে এটি স্পেসিফিকলি বলা পসিবল হচ্ছে না, এটি এম্বাসির উপর ডিপেন্ড হয়ে থাকে সম্পূর্ণ। তাহলে আপনারাও তো এম্বাসি, আপনার এম্বাসির একটা অংশ না? আপনি এখান থেকে টাকা নেন না? আপনারা বুঝে নেন নাই? সবকিছু তো বুঝে নিয়েছেন তাদের কাছ থেকে। তাহলে আপনারা কি বলেন না যে এম্বাসির যে ভাই আপনারা একটা রেজাল্ট দিয়ে দেন, এদের এই মানুষগুলো একটা এতদিন যাবত বেশি মানে এই দেশে বসে আছে, মানুষগুলো কোনো কাজে যেতে পারছে না, ফ্যামিলিগুলো রকমের বসে আছে। আর নুনস্তা তো একটা জিনিস যে বাংলাদেশে ফ্রিতে দেওয়া যায় না, সবকিছুই তো ওটা টাকার মাধ্যমে। আপনারাও যেমন টাকার বিনিময়ে কাজ করেন, নুনস্তাও তো ওরকমের টাকার বিনিময়ে আসে নাকি? তো আপনারা যদি এই জিনিসটা নিয়ে কাজ না করেন তাহলে কারা করবে? আমরা তো অ্যাম্বাসিডে চিনি আপনাদের এখানে ফোন দিলেই বলেন যে খালি এই কিছুদিন পরে পরে যে আপডেট আসতেছে দেখতেছি, আমরা কাজ করতেছি। আর কি কাজ আমরা কি করতে পারি? এখন কি রাস্তায় নামা লাগবে? বলেন যে আবার রাস্তায় নামি। আপনাদের সুনামধন্য প্রতিষ্ঠান দেখে আমরা এখন পর্যন্ত রাস্তায় নামতেছি না, কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। কিন্তু এই সীমা অতিক্রম করলে কিন্তু আর কোনো কিছু করা যায় না। 5ই আগস্টের কথা মনে আছে? কিছুদিন আগেও কিন্তু ওই বঙ্গবন্ধু 32 কিন্তু ভাঙছে। জিনিসটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? এখন কি কোনো স্পেসিফিক কোনো কি 100 আপনাদের কোনো আপডেট আসবে বা আসবে না আদৌ এরকমের বলেন? হ্যাঁ রিজা, আমার বুঝলাম যে আমার নুরুস্তাম ভুয়া, কিন্তু আপনারা বলে দেন যে হ্যাঁ ভাই তোমার নুরুস্তা ভুয়া, তুমি তো তাও আপনারা বলেন না। কিন্তু এটা কোন ধরনের একটা মানে তামাশা? দুঃখিত স্যার, সেক্ষেত্রে এটি স্পেসিফিকলি বলা এই মুহূর্তে পসিবল হচ্ছে না। এই তোতা পাখির কথা রেকর্ডিংটা বন্ধ করে একটা কিছু বলেন যে এই মাসে পাবেন বা সামনের মাসে পাবেন, বা একটা কিছু বলেন, তাহলে আমরা একটা মানে আশায় বাঁচতে থাকতে পারি। আরো একটা এখানে 14 মাস, মে মাসের 19 তারিখে মেইল করছি, তাও আমার সকাল 9টায়। তারপরে একদিন পরেই আমি অটো রিপ্লাই পাই। অটো রিপ্লাই পাওয়ার পরে আপনাদের আবার অ্যাম্বাসিতে যাইয়া বারবার মানে বিএফএসে গিয়া যে শিওর হইতে যে হ্যাঁ আপনাদেরকে এইটা ঢুকছি কিনা, আপনাদের সার্ভারের সমস্যা, সার্ভার ডাউন, কোনো সময় সার্ভার কাজ করে না, কাউকে বলেন 2বার গেছি বলছেন পাই নাই। তারপর অটো রিপ্লাই নিয়ে গেছি যখন, তারপরে আবার বললে টিক দিয়ে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে আপনারটা প্রসেসিং এ আছে। প্রসেসিং এ যে ঢোকলো, এতদিনে প্রসেসিং এ তো মনে করেন যে অন্য কিছু ঢোকলে মনে হয় এটা বিক্রি হয়ে যেত। আজ পর্যন্ত তো কোনো প্রসেসিং আর শেষ হলো না। আমি বুঝলাম না যে কি একটা কাগজ দেখতে কতদিন সময় লাগে। আমাকে বলবেন যে একটা কাগজ চেক হইতে কতদিন সময় লাগে? কি মালিকের কি বাসায় যাইয়ে কি খোঁজে?
নাকি? স্যার সেক্ষেত্রে এটি ইতালির এম্বাসির উপর ডিপেন্ড হয়ে থাকে, আমাদের এন্ড থেকে এটি বলা পসিবল নয়। আপনাদের এন্ডের থেকে পছন্দ মানে সম্ভব না। এম্বাসিতে ফোন করলে এক আবাল বয়সে, এই আবাল তো আর এক আবাল, এ তো কোনো কিছুই বোঝে না, এর কিছু ফোন দিলে কোথাও বলতে হয় না ভিসা সেকশনের উপরে ডিপেন্ডেন্ট, এটা বলে চুপ করে বসে থাকে। ওইগুলো আমাদের তো এ কোনো কথাই বলে না, বিজি বিজি বললে কাটিয়ে দেয়। কিন্তু আপনারাও বলেন না, তারাও বলেন না, তাহলে এখন মানুষগুলো যাবে কোথায়? একটা তো একটা লিমিট আছে সবকিছু। জি জি বুঝতে পারছি স্যার, সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের এন্ড থেকে কিছু বলা পসিবল হচ্ছে না। এখন কি আপনারা কি কোনো কিছু কি অ্যাকশনে নেবেন, না আমাদের রাস্তায় নামতে হবে অ্যাকশনে যাওয়ার জন্য? আপনারা একটা 147টা দেশের সাথে আপনারা কাজ করেন, 147টা দেশের সাথে কাজ করেন, মাল্টিন্যাশনাল কোম্পানি। তো মাল্টিন্যাশনাল কোম্পানির বিরুদ্ধে যদি আমরা নামি, এর আগেও কিন্তু হয়েছে আপনাদের বিএফএস এর বিরুদ্ধে কিন্তু অনেকবার কথা হয়েছে, কিন্তু অনেক মিডিয়াও কভার হয়েছে এবং আপনাদের দুর্নীতিগুলো তুলে ধরছে কিন্তু অনেক জায়গায়। কিন্তু আপনারা এখন এটা কি করবেন সেটা একটা ব্যবস্থা করেন। আপনারা এম্বাসিরে বলেন যে তোমরা কি কাজ করো, আমাদের একটা আপডেট দাও। অ্যাটলিস্ট বলতে বলেন, পসিবল হচ্ছে না। এটা আপনারা বলেন যে একটা তাহলে কি করা যাবে, এটা কি সমাধানটা সলিউশন কি? 23-এর একটা ক্লিকের লোকজন বাজে আছে, তারপর 24-এটা তো অলরেডি সব বাজার ইয়ে আছে, 25-এরও এই 12 তারিখে আর একটা ক্লিক দিয়ে সব শেষ, ক্লিক দিয়ে হয়ে গেছে দুইটা অলরেডি, আর একটা এই দেখে 25-এর 12 তারিখে একটা শেষ, মানে কৃষিটা। এখন এরপরে যদি এরাও তো পাবে 25-এর গুলা, তখন এগুলা কোন জায়গায় নিয়ে মানে বা কবে কিভাবে সমাধান হবে? রিটার্ন পাসপোর্টের কতটুকু কাজ হয়েছে আমাদের একটু বলেন তো। রিটার্ন পাসপোর্টের রেজাল্ট দেওয়া, মানে আমি রিটার্ন দেওয়া না, আমি বলছি রেজাল্ট দেওয়াটা কতটুকু শেষ হয়েছে, এটা কি আপনার কাছে জানা যায়? নো স্যার, এটি আমাদের এন্ড থেকে বলা পসিবল না, এটি বলার জন্য আমরা অথরাইজ নই, দুঃখিত। এই আনুমানিক তো কি কিছু তো শেষ হয়েছে, এটা একটু বলতে পারেন পার্সেন্টেজ ওয়াইজ, আপনার আইডিয়া তো আছে। নো স্যার, সেক্ষেত্রে এটি আমাদের এন্ড থেকে বলা পসিবল হয়ে থাকে না। তাহলে আমরা কি এই রকমের আজীবন বাজেই থাকুন বছরের পর বছর, মানে এই 25 সালও কিরকমে যাবে, 24 সাল তো গেছে, 25 সালও কিরকমে যাবে? দুঃখিত বিষয়টির জন্য, সেক্ষেত্রে স্যার আমাদের এন্ড থেকে নির্দিষ্ট সময়সূচিটি বলা পসিবল নয়। তাহলে কি এরকমই চলতে থাকবে বছরের পর বছর? স্যার ইতালি এম্বাসি থেকে যদি কোনো প্রকার আপডেট না আসে, সেই থেকে আমাদের এন্ড থেকে স্পেসিফিক ইনফরমেশন বলা পসিবল হচ্ছে না এই মুহূর্তে। তাহলে এটা তো বুঝলাম যে পসিবল না, কিন্তু পসিবল না আপনাদের কি কোনো কি মিটিং হয় না তাদের সাথে, বা কোনো কি কথা হয় না? আপনারা বাংলাদেশি মানুষ, এটা যদি কোনো হেল্প না করেন, এতগুলা মানুষ বা হাজার হাজার মানুষ বসে রয়েছে একটা মানুষ একটা কাগজের জন্য, একটা হ্যাঁ অথবা না এর জন্য। দুঃখিত স্যার, সেক্ষেত্রে আমাদের এন্ড থেকে এই মুহূর্তে বলা পসিবল হচ্ছে না। মানুষগুলা বাইরে ছিলাম টাকা পয়সা দিয়া, তারপর আসিয়া বাসায় এরকম বসা, না পারি কোনো কিছু ওদিকে করতে যাইতে, না এরপরে এদিকে মানে কোনো একটা ডিসিশনের জন্য মানে থাকতে। আপনাদের তো কোনো সমস্যা, আপনারা তো সবাই আছেন, আপনাদের মাস গেলে বেতন আছে, আমাদের কি আছে? বুঝতে পারছি স্যার, কিন্তু দুঃখিত আমাদের তো পরিবার আছে না। আপনি নিজে চিন্তা করেন, আমার টাকা যদি আপনি হইতেন তাহলে আপনি কি করতেন? আপনিও যখন মাল্টিন্যাশনাল চাকরি করেন 60-70 হাজার টাকা আপনার পকেটে ঢোকে, তখন আপনি যদি টাকাটা অপরে যায়, তখন আপনি যখন বাসায় যখন আসবে বসবেন, তখন আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেন বেকার হিসেবে, যখন আপনি মানুষের সামনে ফ্যামিলির কাছে যখন দাঁড়াচ্ছেন, তখন আপনি একটু চিন্তা করেন তো আমি একজন বেকার মানুষ কিভাবে কতদিন থাকতে পারে। এরপর তো সুইসাইড করার পালা অবস্থা, ঘরে ঘরে সুইসাইড করবে এই ইত্যাদি করবে। জি স্যার, বুঝতে পারছি। এই ক্ষোভটা রাগটা আপনার উপরে পড়ে কেন জানেন? যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কেউ কারোর সাথে মিসবিহেভ করে না। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, জায়গা নবী জমি নিয়েও কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। কিন্তু আপনাদের কাছে ফোন দিলেই বা বলেন যে শুধু হ্যাঁ ভাই এই দেবো, আজকে না কালকে আসতে পারি না, দুঃখিত, এগুলোই বলতে আছেন, কিন্তু কোনো সলিউশনে তো মানে পাচ্ছি না। হয়তো আপনার কথাটা আমার কথাটা আপনার কাছে খারাপ লাগছে, কিন্তু আপনি যদি আমার জায়গায় যদি থাকতেন, তাহলে আপনি একটু কল্পনা করেন তো। অবশ্যই স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু স্যার আন্তরিকভাবে দুঃখিত, এখন আমাদের থেকে স্পেসিফিক ইনফরমেশনটি শেয়ার করা পসিবল হচ্ছে না, যেহেতু আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি এই সংক্রান্ত। আদৌ কি আসবে এই মাসের মধ্যে বা সামনের মাসে? তা একটু মেন্টালি তো একটু সেট আপ থাকা যায় না, এই আগামী মাসে বা 1 মাস 2 মাস পরে পাওয়া যাবে কি? এরকমের কোনো কি কিছু কি আপনাদের কাছে কি কোনো তথ্য নাই? নো স্যার, সেক্ষেত্রে এম্বাসি যেহেতু এখন পর্যন্ত কিছু জানেনি, সেই ক্ষেত্রে এটি বলা পসিবল হচ্ছে না। তাহলে কি এরকমই চলতে থাকবে? স্যার সেক্ষেত্রে পরবর্তীতে এম্বাসি থেকে অবশ্যই আপডেট আসবে, তখন অবশ্যই জানানো হবে। আর ফোন দিয়ে কি লাভ হলো? তাহলে মাসে মাসে প্রতিদিন ফোন দিই, প্রত্যেক সপ্তাহে, তাহলে আর কি করতে পারি বলুন? আর আমাদের তাতে কিছু নেই, আপনাদের কাছে ফোন দেওয়া ছাড়া কোনো কিছু বলার আছে বলুন? জি স্যার, আমি বুঝতে পারছি বিষয়টি, কিন্তু স্যার দুঃখিত, এই মুহূর্তে কিছু বলা পসিবল হচ্ছে না। যাই হোক, একটু তাড়াতাড়ি বুঝেই বলেন তাদের যে মানুষগুলো খুবই কষ্টের ভিতরে আছে, মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের বাইরে ছিল সেইগুলো মানে বাদ দিয়ে এখানে সেটার পিছিয়ে দিয়ে কি যে ভুল করছি,
এই জায়গায় দিয়া, তো ওই কারণ বলেন যে ওনাদের দেন, আমাদের একটা সুরাহা করে দেয়, খুব দ্রুত জানি সমাধানটা কোনো একটা অ্যাকশনে একটা আপডেট জমা নেক বা জমা না নেক, তাও বললে দেখ যে হ্যাঁ ঠিক আছে ভাই তোমার কথা আর জমা নেব না, তোমরা অনেক জালিয়াতি করছো, ঠিক আছে তোমরা বাদ। তাও তো না। বুঝতে পারছি স্যার, সেক্ষেত্রে এই মুহূর্তে কাইন্ডলি অপেক্ষা করুন পরবর্তী আপডেট না আসা পর্যন্ত। পরবর্তী আপডেট অবশ্যই জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা একটা ব্যবস্থা করুন। খোদা হাফেজ। ওকে স্যার, এই ব্যতীত অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবো? যে ইনফরমেশনটা জানাইতে কলজা ভরে গেছে, আর ইনফরমেশন লাগবে না। ওকে স্যার, ফার্দার যে কোনো আপডেট জানার জন্য আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি ফলো আপ রাখতে পারছেন। প্রতিদিনই 3 বেলা ভাত খাওয়ার সাথে সাথে আমরা চেক করি, সকাল বিকাল রাত্র নাস্তা করার সময় আগে পরে সবসময় আমরা চেকই রাখি। ওকে স্যার, ওয়েবসাইটটি ফলো আপ রাখবেন, ওয়েবসাইটে যে কোনো আপডেট পৌঁছে যাবে। মেইল, মোবাইল, তারপর SMS সবসময় চেকে রাখি, কই কোনো তো খবর হইতে পাই না। আপনি ওয়েবসাইটটি ফলো আপ রাখুন, অবশ্যই জানতে পারবেন স্যার। ওকে, ধন্যবাদ। ওকে স্যার।